শুক্রবার দুপুরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয় ভূমিকম্প। মিয়ানমারে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের রিখটার স্কেলের মাত্রা ৭.৭। এর আগে গত ৫ই মার্চেও দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয় ভূকম্পন। মাঝারি মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত ও মিয়ানমারের সীমান্ত এলাকা। পরিসংখ্যান বলছে গত ৮ বছরে দেশে অনুভূত হওয়া ভূমিকম্পের সংখ্যা ২২২টি, যার মধ্যে বেশ কয়েকটি দেশের অভ্যন্তরে, বাকিগুলো আশপাশে। এই হিসেবে দেখা গেছে প্রতি বছরই গড়ে বাড়ছে ভূমিকম্পের সংখ্যা। ২০১৭ সালে যেখানে ২৮টি ভূমিকম্প অনুভূত হয়েছিল, ২০২৪ সালে তা দাঁড়িয়েছে ৫৪টিতে। বিশেষজ্ঞরা বলছেন বারবার ছোট ছোট এমন ভূমিকম্প বড় ভূমিকম্পেরই জানান দিচ্ছে। ভূতত্ত্ববিদদের গবেষণা বলছে ৩টি টেকটনিক প্লেট তিব্বত, ইন্ডিয়ান ও বার্মিজ প্লেটের সংযোগস্থল বাংলাদেশের ভেতরেই, যা প্রতি বছর একে অপরের দিকে এগোচ্ছে কয়েক সেন্টিমিটার করে। আবার এই সংযোগস্থলেই লকড জোন তৈরি হয়ে বিপুল শক্তি সঞ্চয় করে রেখেছে, যাতে হতে পারে ৯ মাত্রা পর্যন্ত ভূমিকম্প। এই যে আটকে থাকা, এটাকে আমরা বলি লকড জোন। সো এই লকড জোন থাকার কারণে এটা আরও আমাদের জন্য বিপজ্জনক। ৮.২ থেকে ৯ মাত্রার ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি এখানে জমা হয়ে আছে। শক্তিটা ধাপে ধাপেও বের হতে পারে, আবার একবারও বের করে দিতে পারে। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ও জাইকার যৌথ জরিপে দেখা গেছে ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে প্রায় ৭২,০০০ ভবন ধসে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে অন্তত ১,৩৫,০০০ ভবন। আর বুয়েটের হিসাবে এই সংখ্যা মোট ভবনের প্রায় অর্ধেক। 50% মধ্যে 25% হচ্ছে ইমিডিয়েট ভ্যাকেন্ট করে দেওয়ার অবস্থায় ছিল, আর বাকি 25% ছিল হচ্ছে মধ্যম ঝুঁকির মধ্যে। রাফলি বলা যায় যে আমাদের হয়তো 50% বিল্ডিং ভালো, কিন্তু আমরা ক্যাটেগরিক্যালি যেটা বলতে চাই যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের প্যাটার্ন মে বি ডিফারেন্ট। বড় ভূমিকম্পের দুর্যোগের ২০ ভাগ ব্যবস্থাপনার সক্ষমতাও বাংলাদেশের নেই জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প নিয়ে সচেতনতা এবং ক্ষয়ক্ষতি এড়াতে নানা পরিকল্পনার কথা বলা হলেও বাস্তব পদক্ষেপের অভাব আছে। মেগা সিটি ঢাকা শহরের কথা যদি বলেন, আমরা অবশ্যই রেড জোনের মধ্যে আছি। এগুলো ডেব্রি তৈরি হবে, আর ডেব্রি তৈরি হলে এই ডেব্রিকে সরানোর জন্য যে আমাদের যে প্রস্তুতি যেটা দরকার, তার 20% সক্ষমতা আমাদের এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারি। ঢাকা শহরকে মোকাবেলা করে ৬০০ জন ফায়ার সার্ভিসের লোক রয়েছে, এবং ৬০০ জন দিয়ে কোনোভাবে এটা মোকাবেলা করা সম্ভব না। এমন অনেক জায়গা আছে যে লোকজন পৌঁছতেই পারবে না, ৯-১০ জনও এখানে পৌঁছতে পারবে না। কমিউনিটি ভলেন্টিয়ার ডেভেলপ করে, কমিউনিটির লোক করে রেস্কিউ করার জন্য, যাতে তারা ট্র্যাপ করলে পরে যারা বেঁচে থাকবে তারা নিজেরাই যেন উদ্ধার পরিচালনা করতে পারে, সেই এটা করতে হবে। এমন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পিত এবং ভূমিকম্প সহনীয় নগরায়নের উপরই গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। অধিকার বঞ্চিত মানুষের ভরসার একটি জায়গা জাতীয় মানবাধিকার কমিশন। আইনি সেবা নিতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে রাজধানীর কারণ বাজারের এই অফিসে। তবে গেল ৫ মাস ধরে কার্যত নেতৃত্ব শূন্য জাতীয় মানবাধিকার কমিশন। তাই এখানে মিলছে না আইনি সহায়তা, বাড়ছে ভোগান্তি। এমন বাস্তবতায় সরকারকে দ্রুত কমিশন পুনর্গঠনের পরামর্শ আইনজীবী ও মানবাধিকার কর্মীদের। বর্তমানে বহু মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এখন মানবাধিকার কমিশন না থাকার কারণে ওই প্রতিকারটা ওখান থেকে আমরা পাচ্ছি না। এখন এটা কি সরকার ইচ্ছা করে ওটা বন্ধ করে রাখলো কিনা, যে মানবাধিকার যেগুলো লঙ্ঘিত হচ্ছে সেগুলো যাতে মানবাধিকার কমিশনের মাধ্যমে সামনে না আসে, এটা একটা উদ্দেশ্য হতে পারে। আর একটা উদ্দেশ্য হতে পারে তারা হয়তো জানেনই না যে এখানে একজন লোক নিয়োগ করা দরকার। তো ইমিডিয়েটলি মানবাধিকার কমিশনকে রিকনস্টিটিউট করতে হবে এবং একটা পর্যায়ে বলতে হবে যে এই মানবাধিকার কমিশনকে কোনো পলিটিক্যাল পার্টি তাদের নিজেদের ব্যবহার করবে না। কমিশন পুনর্গঠনের ধীরগতির কারণে খেসারত দিতে হতে পারে বলেও সতর্ক করেন তারা। আপনি যদি ওপেন করে দেন মানবাধিকার লঙ্ঘন হতেই থাকবে, আপনার কোনো প্রতিকার নাই, তাহলে তো সেখানে সূচকে আমরা নিচে চলে যাব, খুব স্বাভাবিক কথা। আর আপনার কমিশন থাকলে পরে সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স হবে, তখন কিন্তু সেই সূচকে নিচে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। মানবাধিকার কমিশনটাকে যদি সংগঠিত না করেন, যদি রাজনীতি থেকে মুক্ত না করতে পারেন, এই মানবাধিকার কমিশন থাকা উচিত নয় আমার মনে হয়। তবে মানবাধিকার কমিশন নিয়োগে তাড়াহুড়ো করবে না সরকার, এর আগে সংশোধন করা হবে আইন। জাতীয় মানবাধিকার কমিশনের বিষয়ে সরকার একটু ধীরে সুস্থে এগোতে চায়, এ কারণে যে এর আগে আমরা দেখেছি যে আমাদের যে মানবাধিকার কমিশনগুলো ছিল তারা আসলে মানবাধিকার রক্ষার বদলে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদেরকে একটা
এক ধরনের ক্লিন চিট দেওয়ার ব্যাপারে বেশি মনোযোগী ছিল। তিনি আরও জানান, আগে মানবাধিকার লঙ্ঘনকারীদের প্রশ্রয় দিত কমিশন, কিন্তু এর পুনরাবৃত্তি আর হতে দেবে না সরকার। আইন সংশোধন এবং পরিবর্তন পরিমার্জন এই কাজগুলো করার প্রয়োজন সরকার উপলব্ধি করে। এবং মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের যোগাযোগের অন্যতম বড় খাত রেল। একদিকে কোচ সংকট তো আছেই, এর মধ্যে চরম ইঞ্জিন সংকটে বিভিন্ন রুটে ট্রেন পরিচালনা করা হয়ে পড়েছে কঠিন। গত এক দশকে রেল খাতে 1 লাখ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হলেও এর পরিষেবা সক্ষমতা সেই অনুপাতে বাড়েনি, বরং রাষ্ট্রায়ত্ত সংস্থাটি প্রতি বছর লোকসান গুনেছে 1 থেকে 1.5 হাজার কোটি টাকা। তবে রেলের সবচেয়ে বেশি সংকট এখন ইঞ্জিন স্বল্পতা। 40 থেকে 50 বছরেরও বেশি পুরনো মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন দিয়ে চলছে ট্রেন। এতে রক্ষণাবেক্ষণ খরচ যেমন বাড়ছে, তেমনি মেরামত, দুর্ঘটনা ও প্রায় বিকল হয়ে যাওয়ায় ঘটছে শিডিউল বিপর্যয়। লোহার উৎপাদন তারিখ হইতে 20 বছর হলো তার মেয়াদ। আমাদের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে ইঞ্জিনের। মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন দিয়ে আমাদেরকে ট্রেন কাজ করতে হচ্ছে। প্রপারলি ট্রিটমেন্ট না হওয়ার কারণে অনেক ইঞ্জিন আন্ডার রিপেয়ার হয়ে পড়ে আছে। এই কারণে আমাদের ট্রেন চলাচলের বিঘ্নতা সৃষ্টি হচ্ছে, পাশাপাশি যাত্রীদেরও সমস্যা হচ্ছে। ঢাকার কমলাপুর রেল ডিপো ও মেরামত কারখানায় গিয়ে দেখা গেল জরাজীর্ণ পুরনো সব ইঞ্জিন মেরামত ও সার্ভিসিংয়ের চিত্র। এসব ওয়ার্কশপে আছে দক্ষ টেকনিশিয়ানেরও অভাব। আপনার 2100 হর্স পাওয়ার কি 1500 হর্স পাওয়ারের গাড়ি টানতে পারে? কোনোদিনও টানতে পারে না। এই জন্য এই গাড়িগুলো বারবার ভাঙতেছে, নষ্ট হইতেছে। এত কষ্ট করে এত টাকা দেশের খরচ করে লোকোমোটিভ কিনে নিয়ে আসছে, আর সেই প্ল্যানই নাই যে প্ল্যান অনুযায়ী লোকোমোটিভ চালাবে। ইঞ্জিন সংকটে এরই মধ্যে বন্ধ করে দিতে হয়েছে অনেক রুটের মেইল ও লোকাল ট্রেন। রেলওয়ের মহাপরিচালক বলছেন, প্রতিদিন প্রায় 100টি ইঞ্জিন দরকার হলেও জোড়াতালি দিয়ে ব্যবহার করা যাচ্ছে সর্বোচ্চ 80টি ইঞ্জিন। ডেইলি প্রায় 20-25টা ইঞ্জিন আমাদের প্রায় শেষ থাকেই। বেশ কিছু লোকাল ট্রেন আমাদের কিন্তু বাতিল করা আছে, আমরা চালাতে পারতেছি না। গুডসের ফ্রেট এবং কন্টেনার ট্রেন চালানোর জন্য 10 থেকে 14টা ইঞ্জিন আমার প্রয়োজন। সেক্ষেত্রে আমি অ্যাভারেজ 5টা পাইতেছি, সেখানেও প্রায় এখানে 10টা ইঞ্জিন শর্ট আছে। এ সংকট কাটাতে এই বছরেরই সেপ্টেম্বরের মধ্যে এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়ন পাওয়া সাপেক্ষে অন্তত 30টি নতুন ইঞ্জিন কেনার উদ্যোগ নিয়েছে রেল মন্ত্রণালয়। তবে তা চীন, দক্ষিণ কোরিয়া নাকি যুক্তরাষ্ট্র কোন দেশ থেকে আনা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। বর্তমানে ইঞ্জিন আসার কোনো আমাদের পাইপলাইনে কোনো কিছু নাই। তা আমাদের নতুন করে এখন শুরু করতে হচ্ছে যে আমরা ইঞ্জিন আমাদের আসলে কিনতে হবে। 30টা মিটার গেজ ইঞ্জিন আমাদের এডিবির অর্থায়নে আমরা প্রথম পর্যায়ে একটা টেন্ডারের প্রক্রিয়া যেতে যাচ্ছি। এই বছরের মধ্যে আমরা টেন্ডারে যাব। তবে রেল খাতের বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা মনে করেন, চরম দুর্নীতি আর অপচয় রোধ, দুর্বল পরিকল্পনা ও ব্যবস্থাপনা থেকে বের হয়ে আসতে পারলে এ সেবা খাতটিকে লাভজনক করা সম্ভব। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। পাহাড়, নদী আর ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভিড় করেন বান্দরবানের 2 উপজেলা রুমা ও থানচিতে। আর ঈদের দীর্ঘ ছুটি থাকলে রুমার বগালেক, মুনলাই পাড়া, থানচি উপজেলার তিন্দু, রেমাক্রি এবং নাফাকুমে থাকে পর্যটকের ভিড়। কিন্তু এখনো পর্যটক ভ্রমণে বিধিনিষেধ তুলে না নেয়ায় হতাশ 2 উপজেলার ব্যবসায়ীরা। বান্দরবান প্রত্যেক উপজেলায় খুলে দিচ্ছে, রুমা উপজেলায় যদি খুলে দিয়ে আমাদের রোজগারের আয়টা মানে সচ্ছল হবে। প্রায় আমরা ভাড়াটা মারতে পারতেছি না, প্রায় আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ আছে। কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এখন পর্যটক আছে না, ব্যবসা পাতির অবস্থা খুব খারাপ। এই পর্যটকটা খুলে দেওয়া হয়, আমাদের ব্যবসা বাণিজ্য একটু চাঙ্গা হবে। বান্দরবানের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর তৎপরতার কারণে 2022 সালের অক্টোবর থেকে রুমা, থানচি ও রোয়াংছড়িতে কয়েক দফায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 2023 সালের শেষে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল, কিন্তু KNF থানচি ও রুমায় ব্যাংক ডাকাতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র লুটের পর গেল বছরের এপ্রিলের শুরু থেকে রুমা ও থানচিতে পর্যটক নিষেধাজ্ঞা দেয়া হয়। KNF এর কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার সাথে আরও কয়েক ধরনের নিষেধাজ্ঞা এসেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পর্যটনের সাথে জড়িত ব্যবসায়ীরা। ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে শুরু করি আরও বিভিন্ন নিষেধাজ্ঞা আসছে, খুবই ক্ষতিগ্রস্ত এই এলাকার ব্যবসায়ী এবং পর্যটকদের সাথে সংশ্লিষ্ট যারা আছে তারাও
রুমা উপজেলার অর্থনৈতিক ক্ষেত্রে পর্যটন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পর্যটন ব্যবসার সাথে জড়িতদের কথা চিন্তা করে বিধিনিষেধ তুলে নিয়ে পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেই ব্যাংক ডাকাতির পরের ঘটনার পর থেকে আপনার হচ্ছে এখানে যেহেতু পর্যটন নিষিদ্ধ, পর্যটন কিভাবে ফিরিয়ে আনা যায়, এখানে আসলে রিস্কগুলো কি আছে সেগুলোর কাজ চলতেছে। দ্রুত বিধিনিষেধ তুলে আবারও পর্যটন মুখর হয়ে উঠবে রুমা ও থানচি, এমনটাই প্রত্যাশা দুই উপজেলার পর্যটনের সাথে জড়িত ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক। দুপুরের পর থেকেই সরগরম নরসিংদী শহরের অলিগলি। বাহারি ইফতার কিনতে মানুষের ভিড়। তবে মাধবদীর ঐতিহ্যবাহী ইফতারের স্বাদ নিতে আশপাশের জেলা থেকেও আসেন ভোজন রসিকরা। মাটন লেগ রোস্ট, রেড চিকেন, বারবিকিউ চিকেন নজর কাড়ে ক্রেতাদের। অ্যারাবিয়ান মাটন বিরিয়ানি ও মাটন লেগ বিরিয়ানির চাহিদাও তুঙ্গে। এখানে ঢাকা থেকেও মানুষ আসে, নরসিংদী থেকে আসে, গোলাশাল, পলাশ, বিভিন্ন জায়গা থেকে খাবার পাঠায় আসে, এসে নিয়ে যায়। 1 থেকে 1.5 ঘন্টায় সকল ইফতার শেষ হয়ে যায়। বিক্রেতারা বলছেন, অতিরিক্ত লাভ না করে দাম রাখা হচ্ছে সাধ্যের মধ্যে। খাবারের মানের দিকেও দেয়া হয় বিশেষ নজর। তাদের যে রেস্টুরেন্টের খাবার দাবার, এটার মান খুবই ভালো। মুরগি ফ্রাই, মাটন, বিভিন্ন ধরনের, যা নরসিংদীর আর কোথাও পাওয়া যাবে না। ঢাকা, পুরান ঢাকার পরে আমাদের নরসিংদীর দেশের আয়। রমজানের শেষ দিন পর্যন্ত চলবে ইফতার সামগ্রীর বেচাকেনা। স্থানীয় কলকারখানা ছুটি হলেও বাজারে ক্রেতা সমাগম থাকবে আশা বিক্রেতাদের। ডিবিসি নিউজ ডেস্ক। পহেলা মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত ভোলার তেঁতুলিয়া ও মেঘনা নদীর মোট 190 কিলোমিটার অঞ্চলে মাছ ধরা, মজুদ ও বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় সরকার। কিন্তু বাস্তবতা ভিন্ন। দিন দুপুরে জাটকা সহ বিভিন্ন প্রজাতির মাছ শিকারে জেলেরা। চলছে প্রকাশ্যে কেনাবেচাও। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় সরকারি বরাদ্দের চাল ঠিকমতো পাচ্ছেন না তারা। সেটা অভাবের কারণে কিন্তু আমরা নদীতে যাই, কিন্তু জেলেঘাট আমরা পাই না। কিন্তু জেলেঘাট পায় কারা? রিস্কালারা, বড় বড় নেতারা, হেরা নিয়ে বিক্রি করে খেয়ালে। এই 2 মাস আমরা পুরো কষ্টে চলতে আছি। আমরা কোনো একটা আল্লাহ রাস্তার মাল পাই না, কোনো একটা জায়গাঘাট পাই না। এই কারণে আমরা এই নদী যাইতে আছি কিস্তির কারণে, এই সংসারের কারণে। আমরা চাল টোল পাই নাই, কিস্তি চাইতে কষ্ট, আমরা এই কারণে আমরা জাল পাই। হালকা কিছু মানুষ নদীতে যায়, কিন্তু যে পরিস্থিতি আমার চাল ভাত না দিলে আমরা যাইতে হবে, এছাড়া করার কিছু নেই। আর জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, জেলেদের মধ্যে চাল বিতরণের কাজ চলছে। মাছ ধরার ঠেকাতে চালানো হচ্ছে নিয়মিত অভিযান চলছে। এ যাবৎ আমরা প্রায় 10 লক্ষ মিটার কারেন্ট জাল এবং আদার্স আরও প্রায় 450 আমরা চরগড়া বা অন্যান্য জাল আটক করেছি। আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের সকল জেলেরা, এখানে 89,600 জেলে আছে, সবাই চালটা পাবে। ভোলায় নিবন্ধিত জেলে আছেন 1,70,283 জন। চলতি অর্থ বছরে এ জেলায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,85,000 মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক। কয়েক বছর ধরে নদীতে অবৈধ ড্রেজারে বালু তোলার কারণে ভাঙনের আতঙ্কে দিন কাটে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের গ্রামবাসীর। সোনাপুর গ্রামের পাশেই হরিণাপাটি গ্রাম। এই 2 গ্রামের চাঁদাবাজ চক্রের সহায়তায় নদীতে রাতের আঁধারে চলে বালু তোলার কাজ। কিছুদিন আগে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয় 23 জন। পরদিনই জামিনে ছাড়া পেয়ে যায় সবাই। আমরা কত আমরা সারা ভাঙ্গা নিছি কি, আমরা জায়গা জমি নাই, আমরা তো কয় যাইতাম, এর কোনো সিদ্ধান্ত নাই। গত প্রায় 5 বছর ধরে নৌকা বালু হরিণাপাটি মাছি অবৈধ কাজ করি আনে। এখন খাইতে খাইতে আমরা গ্রাম আইছি। এরা গিয়া প্রতিবাদ করে নৌকা মনে হয় বছর 2 বছর ধরে দইরা না, স্টিলের নৌকা, বড় নৌকা, মানুষ উদ্ধার না, তারা থানা কিনা পৌঁছা। মামলা দুর্বল হবার কারণে অপরাধ প্রবণতা বাড়ছে বলছেন আইনজীবীরা। যে মামলা দায়ের করে সেই মামলাগুলো যদি একটু শক্তভাবে যে নন ভ্যালুয়েবল সেকশনের মাধ্যমে নিয়ে আসে বা স্পেশাল অ্যাক্টে নিয়ে আসে বা পরিবেশ ধ্বংস করতেছে এই ধরনের অভিযোগে নিয়ে আসে, তাহলে তারা জামিন পাবে না। বালুমহাল আইনে অপরাধ জামিনযোগ্য হওয়ায় আসামিরা ছাড়া পেয়েছে দাবি পুলিশের। বালুমহালের যে ধারাটা, এই ধারাটা আসলে বেইলেবল সেকশন, আসলে বিজ্ঞ আদালতের বিষয়টা। হ্যাঁ, আদালতের বেইলেবল কিছু করা থাকে না। যে অপরাধ করছে সেই অপরাধে সেই ধারা পর, আমার তো এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। নতুনভাবে যাতে বালু উত্তোলন করতে না পারে সেজন্য নজরদারি থাকবে বলছে উপজেলা প্রশাসন। আমরা যখন অভিযানটা চালাই তারা কিছুদিন বন্ধ রাখে, তারপরে আবার বালু উত্তোলন শুরু করে অবৈধভাবে। তারা যাতে আবার নতুন করে বালু উত্তোলন করতে না পারে সে ব্যাপারটা আমরা ভালো করে নজরদারি করব। অবৈধভাবে বালু তোলা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান এলাকাবাসী।
ডিবিসি নিউজ ডেস্ক। তাইওয়ানের শহরগুলোতে চেরি ফুল ফোটার মনোরম দৃশ্য। ফুলে ফুলে ছেয়ে গেছে গাছগাছালি, যা দেখতে ভিড় করছে হাজারো দর্শনার্থী। শীত শেষ হতেই প্রকৃতি আবারও নিজের রঙিন সৌন্দর্য ফুটে তুলতে ব্যস্ত। চেরি ব্লসম উৎসব পালন করতে ঐতিহ্যবাহী পুরনো কাঠের ট্রেনে উঠেছেন পাহাড়ি এলাকার তাইওয়ানের বাসিন্দারা। মনোমুগ্ধকর পরিবেশে এই উৎসবে স্থানীয়দের সাথে যোগ দিয়েছেন পর্যটকরাও। আমি এটি দেখতে কখনোই ক্লান্ত হই না, সবসময় ফিরে আসতে চাই। আমি এখানে 10-12-এরও বেশি সময় ধরে এসেছি এবং বারবার এই সৌন্দর্য দেখতে আসতে চাই। যখন কাঠের ট্রেনটি ঘুরে আসে তখন সেখানকার দৃশ্য অসাধারণ হয়। এটা সত্যিই সুন্দর। পুরনো স্টিম ইঞ্জিন চালিত ট্রেনটি বাঁক নেয়। বিশেষ করে তাইওয়ানের সর্বোচ্চ শৃঙ্গ তুষারবৃত্ত পাহাড়ের পাশ দিয়ে রাস্তায় দেখা যায় এমনই মনোমুগ্ধকর দৃশ্য। এটি একটি স্মৃতিকাতর অনুভূতি। কাঠের ট্রেনে ওঠা দৃশ্য অনেক সুন্দর। আগেও এসেছিলাম, এবার বাচ্চাকে নিয়ে এসেছি। ন্যারোগেজ রেলওয়ে তাইওয়ানের সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলোর মধ্যে একটি। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।